আমরা পড়ছি ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা। আজকে আমাদের এই পরিবেশের জন্য ভাবনার শেষ ক্লাস, যেখানে আমরা আলোচনা করব অচিরাচরিত শক্তির আর একটু অংশ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কোল বেড, মিথেন এবং ফায়ার আইস। এই দুটো সম্পর্কে আলোচনা করব এবং আমরা সালের যে প্রশ্ন, 5টা সালের যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নের উত্তর কেমন হয় বা প্রশ্নের টাইপগুলো বোঝার চেষ্টা করব। তার আগে আমরা এর আগের ক্লাসে যেটা পড়েছি সেটা একটু আমরা রিকল করে নিই। আগের ক্লাসে আমরা পড়েছি অচিরাচরিত শক্তি কাকে বলে। অচিরাচরিত শক্তি কাকে বলে বলেছি না, চিরাচরিত শক্তির যেটা আছে সেই অনবীকরণযোগ্য শক্তির বাদ দিয়ে আমরা যে সমস্ত শক্তি সম্পদের উৎস ব্যবহার করব, শক্তি ব্যবহার করব যা পরিবেশ দূষণ ঘটাবে না, সহজলভ্য এবং রিনিউয়েবল, বারবার কী করা যাবে, ব্যবহার করা যাবে, সেই সমস্ত শক্তিগুলোকে আমরা বলেছিলাম কি অচিরাচরিত শক্তি। কি বলেছিলাম? অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তির তাহলে কি বৈশিষ্ট্য দেখেছিলাম আমরা? 3টে বৈশিষ্ট্য দেখেছিলাম। এক কি হবে? সহজলভ্য হবে। দ্বিতীয় নম্বর কি দেখেছিলাম? যে এটা হচ্ছে বারবার ব্যবহার করা যাবে, বারবার ব্যবহার করা যাবে। আর 3 নম্বরে আমি বলেছিলাম যে পরিবেশ দূষণ করবে না, পরিবেশ দূষণ করবে না। ঠিক আছে, এই তিনটে করবে না। ঠিক আছে, এই 3টে বৈশিষ্ট্য যদি আমাদের থাকে তাহলে তাকে আমরা বলেছিলাম অচিরাচরিত শক্তি। এই অচিরাচরিত শক্তির যে উৎস ছিল সেই উৎসগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছিলাম? এক ছিল সৌরশক্তি। সৌরশক্তিকে আমরা কিভাবে ব্যবহার করেছিলাম না, হচ্ছে সৌরশক্তিকে 2 ভাগে ব্যবহার করেছিলাম। একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করেছিলাম। বিদ্যুৎ উৎপাদন করে কি ব্যবহার করেছিলাম? সোলার হচ্ছে তোমার হচ্ছে লাইট, তারপরে সোলার চার্জার, হ্যাঁ, এগুলো সমস্ত ব্যবহার করেছিলাম। সোলার ফ্যান, এগুলো আমরা সব ব্যবহার করেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে একটা প্রতিফলকের সাহায্যে এগুলাকে হচ্ছে তোমাকে ফোকাস করে লাইটটাকে, যে হিটটা, সেই হিটটাকে আমরা নিয়ে কি তৈরি করেছিলাম? সোলার কুকার আর সোলার হিটার। কি ব্যবহার করেছিলাম? সোলার কুকার এবং সোলার হিটার আমরা ব্যবহার করেছিলাম সৌরশক্তিকে। এবং এইটা হচ্ছে কি রিনিউয়েবল শক্তি। এটা হচ্ছে যেখানেই সূর্যরশ্মি বেশি পরিমাণে থাকবে সেখানেই আমরা এটা ব্যবহার করতে পারবো। এটার উপরে প্রচুর হচ্ছে এখন গবেষণা চলছে এবং পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার চেষ্টা করছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিকে ফোর্স করছে যাতে করে সৌরশক্তি তারা ব্যবহার করে। অন্তত কিছু কিছু জিনিসগুলো, যেমন হচ্ছে ধরো রেফ্রিজারেটরটা যেটা চলবে বা এসি যেটা চলবে, সেগুলো যেন সৌরশক্তির থেকেই চালানো হয়। এর উপরে অনেক প্রজেক্ট এখন রান করছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর ছিল বায়ু শক্তি। বায়ু শক্তিকে আমরা কি ব্যবহার করছিলাম? বায়ু শক্তি যদি গতিবেগ 15 কিলোমিটার প্রতি আওয়ার হয় তাহলেই হচ্ছে তার সাহায্যে কি বায়ুকলকে ঘুরিয়ে, তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে কি করছিলাম? আমরা বিদ্যুৎ উৎপাদন করছিলাম এবং সেই বিদ্যুতের মাধ্যমে লাইট জ্বালাচ্ছিলাম, জল তুলছিলাম এবং হচ্ছে কি করছিলাম? গম পেশাই করছিলাম বা বিভিন্ন রকম শস্য পেশাই করছিলাম। ঠিক আছে, বায়ু শক্তি। তারপরে কি ছিল? জোয়ার ভাটার শক্তি ছিল। আচ্ছা, জোয়ার ভাটা শক্তিতে আমরা কি করছিলাম? যে জোয়ার এবং ভাটার ফলে যে জলস্রোতের তৈরি হয়, সেই জলস্রোতকে কাজে লাগিয়ে আমরা কি করছিলাম? বিদ্যুৎ উৎপাদন করছিলাম। এবং আমাদের ভারতে কিন্তু এর পরীক্ষামূলক প্রয়োগ প্রচুর পরিমাণে ব্যবহার করার চেষ্টা চলছে। ঠিক আছে, এরপর ছিল ভূ আভ্যন্তরীণ শক্তি। কি ছিল? ভূ আভ্যন্তরীণ শক্তি। তাহলে ভূ আভ্যন্তরীণ যে তাপ শক্তি, সেই তাপ শক্তিটাকে ব্যবহার করে কি করা হচ্ছিল? আমরা জলকে বাষ্পে পরিণত করে সেখান থেকে তাপ উৎপন্ন করছিলাম এবং বিদ্যুৎ উৎপাদন করছিলাম। ঠিক আছে, এরপরে ছিল কি? বায়োমাস। হ্যাঁ, বায়োমাস ছিল, বায়োগ্যাস ছিল, বায়োগ্যাসের মধ্যে ছিল গোবর গ্যাস, যেখান থেকে তোমার কি হচ্ছিল? জৈব জিনিসকে মিথাজনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে কি তৈরি করা হচ্ছিল? মিথেন গ্যাস তৈরি করা হচ্ছিল। সেই মিথেন গ্যাসটাকে আমরা কি করছিলাম? জ্বালানি হিসেবে ব্যবহার করছিলাম এবং অনেক সময় কি হচ্ছিল? বিদ্যুৎ উৎপাদন করছিলাম। ঠিক আছে, বায়োগ্যাস। এরপরে হচ্ছে কি ছিল? বায়োফুয়েল ছিল। বায়োফুয়েলের মধ্যে আমরা যেটা পড়েছিলাম, বায়ো ইথানল, যেখান থেকে আমরা তৈরি করছিলাম কি? পাওয়ার অ্যালকোহল
অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল তৈরি করছিলাম, যেটাকে আমরা বলছি পেট্রোল। 75% পেট্রোল আর 25% মিথানল মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করছিলাম, যেটা হচ্ছে এখন কি করছে, জ্বালানির বিকল্প, পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে বায়ো ইথানল। আর তৈরি হয়েছিল কি বায়োডিজেল, বায়োডিজেল, ঠিক আছে। বায়োডিজেল আমরা উৎপন্ন করছিলাম কোথা থেকে, তোমার হচ্ছে পেট্রোকর্প থেকে। বিভিন্ন পেট্রোকর্পের মধ্যে কি আমাদের দেশে যে পেট্রোকর্পটা ব্যবহার করা হয় জ্যাট্রোফা কার্কাস উদ্ভিদ থেকে, ঠিক আছে। এগুলো আমরা আলোচনা করে ফেলেছি এর আগের ক্লাসে। তোমরা যারা এর আগের ক্লাসটা করোনি তারা অবশ্যই কিন্তু করো। এখানে হচ্ছে বায়োগ্যাসের উপাদান, মিথেন এবং কী কী আছে, তোমার বায়োগ্যাসের মূল উপাদান কী কী কম্পোজিশন থাকে, তারপর হচ্ছে বায়োডিজেল কীভাবে তৈরি হয়, বায়ো ইথানল কীভাবে তৈরি হয়, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ওই ক্লাসে আলোচনা করা আছে, ঠিক আছে। যারা করনি এখনও তারা আগের ক্লাসটা করে এসো, দিলে এই ক্লাসটা বুঝতে আরও সুবিধে হবে। আজকে আমরা আলোচনা করব অচিরাচরিত বা বিকল্প শক্তির আরেকটা উৎস, সেটা হচ্ছে কয়লা খনির মিথেন গ্যাস। কিসের উপর, কয়লা খনির মিথেন গ্যাস বা কোল বেড মিথেন। কি বলবো, কোল বেড মিথেন। তাহলে আজকে আমরা পড়ব কি, কোল বেড মিথেন, কোল বেড মিথেন। আচ্ছা, এইটাকে আমরা বলি কোল বেড মিথেন, CBM, কোল বেড মিথেন গ্যাস। কোল বেড মিথেন গ্যাস কি না, আমরা জানি যে কয়লাটা আমরা তুলি নিচ থেকে, কয়লার গায়ে কি থাকে, অসংখ্য ছিদ্র থাকে, তাই তো। কয়লার গায়ে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে কি হয় না, প্রচুর পরিমাণে যে মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাস অধিশোষণ হয়ে থাকে, অধিশোষণ হয়ে থাকে। তাহলে যে কয়লাটা যে কি হচ্ছে, ফ্লাপি হয়ে আছে ভেতরে, কি তার প্রচুর ছিদ্র অবস্থায় আছে, সেই ছিদ্রের মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে মিথেন গ্যাস শোষণ হয়ে থাকে, ঠিক আছে। এই যে কয়লা খনিতে কয়লার কঠিন স্তরের মধ্যে যে মিথেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকে তাকেই বলা হচ্ছে কোল বেড মিথেন। তাহলে কোল বেড মিথেন কাকে বলা হবে, কয়লা খনিতে কয়লার কঠিন স্তরের মধ্যে, তাহলে কয়লা খনিতে হচ্ছে তোমার কয়লার কঠিন স্তরের মধ্যে যে মিথেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকে, অধিশোষিত অবস্থায় থাকে, হ্যাঁ, তাকে কয়লা খনির মিথেন গ্যাস বলা হয়, তাকে কয়লা খনির মিথেন গ্যাস বলা হয় বা কোল বেড মিথেন গ্যাস বলা হয়। তাহলে আমরা বলতে পারি এই যে হচ্ছে তোমার এই মিথেন গ্যাসটা কিভাবে তৈরি হচ্ছে, প্রকৃতি থেকেই তৈরি হচ্ছে। যখন দীর্ঘদিন হচ্ছে তোমার অভ্যন্তরে তাপ চাপ এবং যে ব্যাকটেরিয়া যে তোমার করেছে মানে ব্যাকটেরিয়া যে পচিয়েছে, তার থেকে কি তৈরি হয়েছে না, মিথেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা প্রাকৃতিক গ্যাসের একটা অন্য রূপ। এটাতে কি বলবো, প্রাকৃতিক গ্যাসেরই একটা অন্য রূপ, ঠিক আছে। তাহলে এর মূল উপাদান কি, কোল বেড মিথেন মানে মিথেন তার মূল উপাদান, এবং এটা প্রাকৃতিক গ্যাসেরই একটা অন্য রূপ, ঠিক আছে। এরপর এই গ্যাসের মধ্যে কি থাকে না, হচ্ছে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে। তাহলে মিথেন তো থাকেই, এর সঙ্গে কি থাকে, সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে, কিন্তু এটাতে ক্ষতিকারক কোনো গ্যাস যেমন H2S মানুষের ক্ষতি করে এই রকম কোনো গ্যাস থাকে না। তাহলে H2S এর মতো কোনো ক্ষতিকারক গ্যাস এই গ্যাসের মধ্যে থাকে না, ক্ষতিকারক গ্যাস এর মধ্যে থাকে না, তাই এই গ্যাসটাকে বলা হয়,
গ্যাসকে, মানে এই প্রাকৃতিক গ্যাস বা এই কোল বেড মিথেন গ্যাসকে কি বলা হয়? সুইট গ্যাস। কি বলা হয়? সুইট গ্যাস বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা আসে, সুইট গ্যাস কাকে বলে। তাহলে কোল বেড মিথেন গ্যাসের মূল উপাদান হচ্ছে কি? মিথেন। এর সঙ্গে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে, কিন্তু এর মধ্যে যেটা থাকে না সেটা হচ্ছে H2S এর মতো কোনো ক্ষতিকারক গ্যাস এর মধ্যে থাকে না। তাই এই গ্যাসকে কি বলা হয়? সুইট গ্যাস বলা হয়। এখান থেকে প্রশ্ন হয় সুইট গ্যাস কি? তাহলে বলতে পারো যে কোল বেড মিথেন গ্যাসের মধ্যে মানুষের ক্ষতি করে এরকম কোনো গ্যাস যেমন H2S এগুলো থাকে না বলে এই গ্যাসকে বলা হচ্ছে সুইট গ্যাস। ঠিক আছে, ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। এরপর তোমাদের প্রশ্ন হতে পারে যে কোল বেড মিথেনকে কিভাবে ওই কয়লা খনি থেকে আরোহণ করা হয়। তাহলে এটা একটা বেশ মজার ব্যাপার। দেখো, তার জন্য আমাদেরকে একটু তোমাকে বুঝতে হবে। আমরা কয়লা কোথা থেকে আরোহণ করে নিয়ে আসি? পৃথিবীর অভ্যন্তর থেকে, মাটির নিচ থেকে তৈরি করে নিয়ে আসি। তাহলে পৃথিবীর অভ্যন্তরে কিছুটা স্তরে স্তরে এই কয়লা বিন্যস্ত অবস্থায় থাকে। কত থেকে থাকে? 100 থেকে 1500 কিলোমিটারের মধ্যে বিভিন্ন স্তরে কিন্তু কয়লা থাকতে পারে। সেটা কোথায় হচ্ছে? সেই মাইনিং অঞ্চলগুলোতে পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাবে এরকম কিন্তু নয়। তাহলে কি বললাম? ধরো এইটা হচ্ছে ভূপৃষ্ঠ। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? ভূপৃষ্ঠ। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ঠিক আছে, এরপর ভূপৃষ্ঠ থেকে কত নিচে থাকে মাইনিং স্টেশন? 100 থেকে কি বললাম? 100 থেকে কত না হচ্ছে 1500 মিটার পর্যন্ত। 100 থেকে 1500 মিটার নিচে কিন্তু এই হচ্ছে তোমার কয়লা সঞ্চিত থাকে বা কয়লা স্তর পাওয়া যায়। তাহলে কি করা হয়? ধরো এইটা হচ্ছে কয়লা স্তর, এটা মাটির নিচে হচ্ছে এটা তোমার কয়লার স্তর। এইটা হচ্ছে কি? কয়লা স্তর। তাহলে এইটা হচ্ছে কয়লা। এরপরে কি করা হয় না, এই কয়লা স্তর অবধি কি করা হয়? একটা স্টিলের এই রকম কি করা হয়? বড় পাইপ ঢোকানো হয়, যার মুখের কাছে কি থাকে? দুটো কি থাকে? নির্গমন নল থাকে। ঠিক আছে, দুটো নির্গমন নল থাকে। কি বললাম আমি? তাহলে কি বললাম? যে কি বললাম? ভূপৃষ্ঠ থেকে কি করা হয় না হচ্ছে প্রথমে একটা স্টিলের ফাঁপা পাইপ, কত 1500 থেকে, মানে যেখানে হচ্ছে তোমার ওই কার্বনের লেয়ারটা থাকবে, মানে কয়লার লেয়ারটা থাকবে, সেখান থেকে কি করা হয়? একটা স্টিলের ফাঁপা পাইপ যুক্ত হচ্ছে তোমার লাগানো থাকে। সেই ফাঁপা পাইপের কি থাকে? দুটো মুখ থাকে। একটা দিয়ে কি হয়? জল হচ্ছে প্রবেশ করানো হয়। কি করা হয়? জল প্রবেশ করানো হয়। তাহলে কি হয় না হচ্ছে জল প্রবেশ করানো হয় বলছি, ভুল বললাম আমি। তাহলে কি করা হয় না হচ্ছে এই যে কয়লা, এই কয়লার উপরে কি থাকে? জলস্তর থাকে। কি থাকে? জলস্তর থাকে। এরপর কি হয়? এই পাম্পের সাহায্যে এই জলকে কি করা হয়? বাইরে বের করে দেওয়া হয়। জলকে বাইরে বার করা হয়। যেমনি জলটাকে বাইরে বের করে নেওয়া হবে তেমনি কি হবে? এইখানে কয়লার উপরিস্তরে যে জলগুলো ছিল সেই জলগুলো কি হবে? বেরিয়ে যাবে। তাহলে উপরে যে চাপটা ছিল সেই চাপটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। যেমনি তুমি জলটা পাম্পের সাহায্যে বের করে নেবে তেমনি কি হবে? কয়লার উপরে যে চাপটা ছিল সেই চাপটা হালকা হয়ে যাবে। চাপটা হালকা হয়ে গেলে কি হবে? অধিশোষণের ক্ষেত্রে কি হয়? অনেকটাই তো চাপের জন্য কি হয়? ওই যে কোনো গ্যাস যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলোর মধ্যে অধিশোষিত হয়ে থাকে। তাহলে উপরে যখন এই চাপ কমাবে তখন কি হবে? এই গ্যাসগুলো কয়লার থেকে বেরিয়ে আসবে। তাহলে কি হবে? এই কয়লার স্তর থেকে কি হবে? মিথেন গ্যাস বেরিয়ে আসবে এবং এই মিথেন গ্যাসকে অন্য একটা পাম্পের সাহায্যে বাইরে বের করা হবে। তাহলে কোল বেড মিথেনকে কিভাবে আরোহণ করা হবে না হচ্ছে প্রথমেই একটা হচ্ছে স্টিলের
নিজের ফাঁপা পাইপ ওই কয়লার স্তর অবধি প্রবেশ করানো হয়। ফাঁপা পাইপটা কীরকম থাকে, তার দুটো অংশ থাকে, একটা দিকে জল নির্গমন করা যায় আর একটা দিয়ে মিথেন নির্গমন করা যায়। প্রথমে কি করা হয় না হচ্ছে এই কয়লার স্তর থেকে পাম্পের সাহায্যে জল বের করে নেওয়া হয়। যেমনি জল বের করে নেওয়া হয় তেমনি কয়লার স্তরের উপরই যে চাপটা থাকে সেই চাপটা হ্রাস পায়। এর ফলে কি হয়, কয়লার মধ্যে যে অধিশোষিত হওয়া কি থাকে, যে হচ্ছে মিথেন গ্যাস থাকে, সেই মিথেন গ্যাসটা কি হয় বেরিয়ে আসে এবং কি হয় অন্য একটা তোমার হচ্ছে মুখ দিয়ে কি হচ্ছে পাইপের মাধ্যমে সেটা ভূপৃষ্ঠের উপরে হচ্ছে তোমাকে বেরিয়ে আসে এবং সেটাকে সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটাকে বলা হচ্ছে কি কোল বেড মিথেন। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এখান থেকে দুটো জিনিস পড়ে, সেটা হচ্ছে কোল বেড মিথেন কি 1 নম্বর, আর হচ্ছে সুইট গ্যাস কাকে বলে, এটাই বহুল প্রচলিত এখন অবধি পড়েছে যেটা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ফায়ার আইস। এরপরে সেকেন্ডে আসছি ফায়ার আইস। ফায়ার আইস কি না, এরপরে যেটা আসছি ফায়ার আইস। আচ্ছা, ফায়ার আইসের নাম হচ্ছে কি মিথেন হাইড্রেট। এটার নাম হচ্ছে কি মিথেন হাইড্রেট। এর সংকেত কি ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়ে কিন্তু। হ্যাঁ, এর সংকেত হচ্ছে 4CH4। কি করে মনে রাখবে, 4CH4 মনে থাকবে তো, 4CH4 23H2, তার মানে জলের সঙ্গে মিথেনের একটা বন্ধন তৈরি হয়। ঠিক আছে, তাহলে মিথেন হাইড্রেট হচ্ছে 4CH4 23H2O সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার এক ধরনের পদার্থ, সাদা কঠিন পদার্থ। তাহলে কি হচ্ছে CH4 মানে 4CH4 23H2O হচ্ছে সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন বর্ণের বরফের ন্যায় সাদা কঠিন বর্ণের হচ্ছে তোমার পদার্থকে বলা হচ্ছে কি মিথেন হাইড্রেট। পদার্থকে বলা হয় মিথেন হাইড্রেট। এর মধ্যে কত থাকে, 13.4% কি থাকে মিথেন থাকে। কত থাকে, 13.4% মিথেন গ্যাস থাকে। ঠিক আছে, মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে আগুনে বরফ। ঠিক আছে, মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে আগুনে বরফ বা ফায়ার আইস। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন হয় কি ফায়ার আইস কাকে বলা হয়, ফায়ার আইস কাকে বলা হয়। তাহলে কি হবে, ফায়ার আইস কাকে বলা হয় না হচ্ছে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। মিথেন হাইড্রেট কি আরেকবার বলছি, কি মিথেন হাইড্রেট কি এটার থেকেও প্রশ্ন আসে না হচ্ছে 4CH4 23H2O সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন বর্ণের পদার্থকে বলা হচ্ছে মিথেন হাইড্রেট। কোথায় পাওয়া যাবে, উৎস কোথায় মিথেন হাইড্রেটের উৎস কোথায়। এর মধ্যে মিথেন কত পরিমাণে থাকে বললাম না হচ্ছে 13.4% মিথেন থাকে। কত থাকে, 13.4% মিথেন থাকে। আচ্ছা, এরপর এই মিথেন হাইড্রেটকে হচ্ছে তোমার হচ্ছে কোথায় পাওয়া যাবে না 1100 মিটার নিচে সমুদ্রের তলদেশে পাললিক শিলা হচ্ছে তোমার হচ্ছে যে শিলা তার সেই স্তরের নিচে, পাললিক শিলার যে তলদেশ তার নিচে হচ্ছে কি আছে শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। তাহলে সমুদ্রের তলদেশে কি হয় না হচ্ছে 1100 মিটারের নিচে পাললিক শিলাস্তরের নিচে
পাললিক শিলাস্তরের নিচে যে সাদা কঠিনাকার সাদা কঠিন কেলাসাকার পদার্থ পাওয়া যায়, কঠিন কেলাসাকার মিথেন হাইড্রেট পাওয়া যায়, মিথেন হাইড্রেট পাওয়া যায়। মিথেন হাইড্রেট পাওয়া যায়। তাহলে মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যাচ্ছে বললাম? সমুদ্রের তলদেশে 1100 মিটার নিচে পাললিক শিলাস্তরের নিচে যে সাদা কঠিন কেলাসাকার তোমার মিথেন হাইড্রেট পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি মিথেন হাইড্রেট বা ফায়ার আইস। এখন প্রশ্ন, এই মিথেন হাইড্রেট থেকে কিভাবে আমরা তোমার মিথেন গ্যাসকে সংগ্রহ করব, কিভাবে আমরা মিথেন গ্যাসকে সংগ্রহ করব, কিভাবে মিথেন গ্যাসকে সংগ্রহ করব? না, এটা কিছুই নয়, এর সংগ্রহ করা ভীষণ সহজ। মিথেন গ্যাসকে সংগ্রহ করা ভীষণই সহজ। সেটা হচ্ছে এই তোমার এই পাললিক শিলাস্তর অবধি কী করা হয়, পাইপলাইন তৈরি করে তার মধ্যে কি করা হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠানো হয়। কি করা হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠানো হয়। কোন স্তরে? না হচ্ছে মিথেন হাইড্রেট যেখানে থাকে, মিথেন হাইড্রেট যেখানে থাকে সেই স্তরে কি পাঠানো হয় না, পাইপের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পাঠানো হয়। কার্বন ডাইঅক্সাইড পাঠানো হলে মিথেন হাইড্রেট আমরা কি দেখেছি, 4টা হচ্ছে তোমার মিথেন পরমাণু, কার সঙ্গে 23টা জলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে থাকে। এখন কার্বন ডাইঅক্সাইড পাঠালে কার্বন ডাইঅক্সাইড কি করে না, কার্বন ডাইঅক্সাইড নিজে এই জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে যায়। তার মানে কার্বন ডাইঅক্সাইড এবং জলের মধ্যে যে বন্ডিং, সেই বন্ডিংটা অনেক বেশি কার তুলনায় না, মিথেন আর হচ্ছে তোমার জলের বন্ধনের তুলনায়। যেমনি হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড যখনই নিচে পাঠানো হচ্ছে, ও কি করছে, এই মিথেনকে প্রতিস্থাপিত করে নিজে যে হচ্ছে তোমার হচ্ছে জলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে মিথেন গ্যাসটা, সেই মিথেন গ্যাসটাই বাইরে বেরিয়ে আসছে। তাহলে মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন গ্যাস আমরা আরোহণ করব না, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অনুপ্রবেশ বা কার্বন ডাইঅক্সাইড ইনজেকশন পদ্ধতিতে। ঠিক আছে, কিভাবে কার্বন ডাইঅক্সাইডকে ইনজেকশন পদ্ধতিতে করব, মিথেন হাইড্রেটের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পাঠালে সেই কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে কি করে বন্ধন তৈরি করবে এবং হচ্ছে মিথেনকে কি করবে, প্রতিস্থাপন করবে। ঠিক আছে, এটা কেন বেশি ইম্পর্টেন্ট, কেন বেশি মিথেন হাইড্রেট কে হচ্ছে তোমরা হচ্ছে পড়বো, কারণ হচ্ছে মিথেন হাইড্রেট হচ্ছে ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি। কারণ পৃথিবীতে সঞ্চিত মিথেন হাইড্রেটের পরিমাণ অনেক, এবং সেখান থেকে প্রায় কত বললাম, 13.4% মিথেন সঞ্চিত থাকে। তাই এই মিথেনকে কোনো রাসায়নিক পদ্ধতি ব্যবহার না করেই আমরা কি করব না, হচ্ছে সহজেই এখানে মিথেন গ্যাস আমরা আরোহণ করতে পারবো। এবং আমরা জানি কি প্রাকৃতিক গ্যাস হচ্ছে একটা খুব ভালো জ্বালানি। ঠিক আছে, তাই জন্য মিথেন থেকে যদি আমরা এই মিথেন হাইড্রেট আমরা ব্যবহার করতে ইউজ করতে পারি, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে শক্তি উৎসের অল্টারনেটিভ, জীবাশ্ম জ্বালানির অল্টারনেট হিসেবে, শক্তির উৎস হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তাই এই মিথেন হাইড্রেট ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মিথেন হাইড্রেট থেকে কি প্রশ্ন হয়, মিথেন হাইড্রেট কি, এর সংকেত কি, বা মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন হাইড্রেটকে হচ্ছে ভূগর্ভস্থ থেকে হচ্ছে তোমার আরোহণ করা হয়, সংকেতটা তো ভীষণ ইম্পর্টেন্ট। আর এখান থেকে আরও একটা প্রশ্ন হয়, যেটা হচ্ছে ফায়ার আইস কি। ঠিক আছে, ফায়ার আইস বা আগুনে বরফ কি। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নটা হয়। এখন আমরা দেখব যে বিগত 5 সালের মাধ্যমিকে কি রকম ধরনের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়েছে। আমি তাহলে এখানে কি বললাম না, তোমাদের 5 নাম্বারের প্রশ্ন এখান থেকে আসবে। তার মধ্যে একটা থাকবে এমসিকিউ, দুটো থাকবে শর্ট কোয়েশ্চেন 1 নাম্বারের, আর একটা থাকবে 2 নাম্বারের প্রশ্ন। তাহলে একটা কি থাকবে, এমসিকিউ থাকবে, একদম 1-এর দাগের প্রশ্ন, আর একটা হচ্ছে 2-এর দাগের তোমার হচ্ছে 2টো থাকবে 1-1 করে। ঠিক আছে, কত থাকবে, 1 + 1 করে 2টো থাকবে। তার মধ্যে একটা এমনি লিখতে হবে, একটার অল্টারনেট আর একটা থাকবে।
ঠিক আছে, তাহলে এখান থেকে থাকবে কত 2 নাম্বার, আর তারপরে একটা থাকবে 2 নাম্বারের প্রশ্ন। ঠিক আছে, 3-এর দাগে যেটা থাকবে 2 নাম্বারের একটা প্রশ্ন, তাহলে একটা 2-এর দাগে থাকবে, একটা 1-এর দাগে থাকবে, একটা 2-এর দাগে থাকবে, আর একটা হচ্ছে 3-এর দাগে থাকবে। এই করে টোটাল আমাদের কত থাকবে মাধ্যমিকে, এটার 5 নাম্বার থাকবে। তোমাদেরকে এখান থেকে 5 নাম্বার করতে হবে। ঠিক আছে, 5 নাম্বার মানে একটা ভালোই নাম্বার। আচ্ছা, এরপর দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসে বিগত। আমরা শুরু করছি 2020 সালের প্রশ্ন থেকে। তাহলে 2020 সালে যে প্রশ্নগুলো এসছে, দেখো 2020 সালে প্রশ্ন এসছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয়ে সহায়তা করে না? প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো নিচের কোন গ্যাসটি ওজোন গ্যাস ক্ষয়ে সহায়তা করে না, মানে ওজোন গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করে না। ওজোন স্তরকে মানে সিম্পলিফাই করলে ওজোন স্তরকে ক্ষয় করে না কোন গ্যাস? ক্ষয় করে না কোন গ্যাস? দিয়ে তোমাদের অপশান আছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, 3 হচ্ছে CFC, আর 4 নম্বরে আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে উত্তরটা হবে কত? উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং CFC, এই 3টাই হচ্ছে কিন্তু ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে, মানে ওজনের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে NO বিক্রিয়া করে কি উৎপন্ন করে? O2 প্লাস NO2। আবার হচ্ছে NO2 আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? NO প্লাস টুয়াইস O2। ঠিক আছে, দুটাই ক্ষয় করে। আর CFC কি করে না, হচ্ছে CFCl3 এ বিয়োজিত হয়ে CFCl2 প্লাস Cl উৎপন্ন করে। এই Cl আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ClO প্লাস O2। আবার এই ClO ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সক্রিয় ক্লোরিন সঙ্গে 2 অণু হচ্ছে তোমার অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এই 3টেই হবে না, কোনটা উত্তর হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা উত্তর হবে। এটা কিন্তু ভেবে চিন্তে একটু উত্তরটা দিতে হবে। ম্যাক্সিমাম সবাই ভুল করে এই দুটোই দিয়ে আসবে, বুঝেছো? দ্বিতীয় নম্বর, এটা ছিল MCQতে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? কোল বেড থেকে, এই যেটা এক্ষুনি পড়ছিলাম, কোল বেড থেকে কোন গ্যাস জ্বালানি হিসেবে আরোহণ করা হয়? কোন গ্যাস জ্বালানি হিসেবে আরোহণ করা হয়? জ্বালানি হিসেবে আরোহণ করা হয় কি হবে? কোল বেড থেকে কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? না, মিথেন গ্যাস। এটা তো আমরা জানি। কত পার্সেন্ট মিথেন থাকে? 13.4% মিথেন। এই তো পড়লাম আমরা, তাই না? এটা 2-এর দাগের প্রশ্ন থাকবে। আচ্ছা, এর সঙ্গে প্রশ্ন থাকবে আরও একটা প্রশ্ন, দুটো থাকে না। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যার পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন বাড়বে। তাহলে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম বলো যে গ্যাসের যেটা বাড়লে বিশ্ব উষ্ণায়ন হবে। তাহলে প্রশ্নটা কি হয়েছে না, হচ্ছে একটু উল্টে দিয়েছে, গ্রিন হাউস গ্যাসের নাম বলো। গ্রিন হাউস গ্যাসের নাম বলো, গ্যাসের নাম বলো। তাহলে এখানে হচ্ছে তোমার প্রশ্নটা কেমন করে ঘুরিয়ে দিয়েছে, যে এমন একটা গ্যাসের নাম বলো যেটা পরিবেশের উষ্ণতা বা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে কে? গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে মিথেন, তারপরে হচ্ছে CFC, তারপরে হচ্ছে তোমার কি থাকে? ওজোন, জলীয় বাষ্প, হ্যাঁ, তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, তোমার হচ্ছে NO। এগুলো হচ্ছে তোমার কম পরিমাণে বা হচ্ছে তোমার খুব কম পরিমাণে এরা হচ্ছে পরিবেশকে তোমার উত্তপ্ত করতে পারে। তাহলে মেন গ্রিন হাউস গ্যাস কোনটা? কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং CFC। হয়েছে, যে কোনো একটা লিখলেই তোমাদের হবে। এরপরে আর একটা প্রশ্ন এসছে এখানে 1 নম্বরের অল্টারনেট হিসেবে, অথবা একটি শক্তি উৎসের নাম বলো যেটা স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। দেখো কেমন প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তার মানে কি বলেছে? অপ্রচলিত শক্তির উৎস বলো। প্রচলিত শক্তির
নাম বলো। এটাকে কি বলেছে দেখো, বলেছে বায়ু একটি শক্তি উৎসের নাম বলো যেটি স্থিতিশীল বৃদ্ধি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। তাহলে কি হবে, যে কোনো অপ্রচলিত শক্তির নাম তোমরা বলতে পারবে। অপ্রচলিত শক্তি কোনগুলো? সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি। তোমরা পড়েছো, এর আগের ক্লাসেও পড়েছো, এই ক্লাসটাতেই রিকল করেছি আমরা। যে কোনো অপ্রচলিত শক্তি উৎসের নাম বললেই হবে। আচ্ছা, এরপরে 2 নম্বরের প্রশ্নতে বলেছে যে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সব থেকে বেশি থাকে এবং কেন? বায়ুমণ্ডলের কোন স্তরের চাপ সব থেকে বেশি এবং কেন? তাহলে আমরা কি জানি, ভূপৃষ্ঠের কাছে কোন স্তর থাকে? ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠের কাছে কি থাকে? ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কি থাকে? বায়ুর উপাদানের 75%ই হচ্ছে কোথায় থাকে? এই ট্রপোস্ফিয়ার স্তরে থাকে। ট্রপোস্ফিয়ার স্তরে থাকে। কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে এখানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ যে শক্তি, সেই শক্তিটা সব থেকে বেশি থাকে। এই জন্য বায়ুর উপাদানের প্রায় 75%ই কী থাকে? এই স্তরে থাকে। তাই বায়ুর চাপ সব থেকে বেশি হয় ট্রপোস্ফিয়ার স্তরে। এবং হচ্ছে কেন হয় না, ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুর উপাদানের 75%ই এই অংশে অবস্থান করে এবং এই জন্যই এর বায়ুর চাপ কী হয়? বেশি হয়। এরপর আসছি, 5 নাম্বার হলো। এরপর আসছি 2021 সালের প্রশ্ন। 2021 সালের প্রশ্নে কি আসছে দেখো, 2021 সালের প্রশ্ন এসছে যে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সব থেকে বেশি? একই রকম প্রশ্ন রিপিট হয়েছে দেখো। তাহলে কার ঘনত্ব বেশি, মানে চাপ সব থেকে বেশি, চাপ যার বেশি হবে ঘনত্বও বেশি হবে। তাহলে ঘনত্ব বেশি কার হবে? না, ট্রপোস্ফিয়ার। এটা হচ্ছে একটা মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল, ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে অপশন ছিল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এর মধ্যে কি হবে? ট্রপোস্ফিয়ার। এটার কি হবে? বায়ুর তোমার ঘনত্ব সব থেকে বেশি হবে ট্রপোস্ফিয়ার। আচ্ছা, দ্বিতীয় 2 নম্বর দাগে বলেছে জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির হচ্ছে নাম উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি হিসেবে একমাত্র ব্যবহার হতে পারে কি? মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট বা হচ্ছে কি ফায়ার আইস। ফায়ার আইস, কারণ এর মধ্যে কত আছে? 13.4% মিথেন আছে। 13.4% মিথেন আছে, যেটাকে আমরা ভবিষ্যতে বিকল্প জ্বালানির বিকল্প একটি জ্বালানির হচ্ছে হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও তোমরা কিন্তু যে কোনো অপ্রচলিত বা অচিরাচরিত যে শক্তি সেগুলোকেও বলতে পারো, ঠিকই হবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লিখো। তার মানে দেখো 2020 সালেও পড়েছে, 2021 সালেও ঠিক একই প্রশ্নই পড়েছে যে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম কি হবে? তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করবে কারা? গ্রিন হাউস গ্যাস। তাহলে এখানেও আবার পড়লো গ্রিন হাউস গ্যাস কাকে বলে, কিন্তু একটু কথাগুলো ঘুরিয়ে দিয়েছি, জাস্ট তোমাদেরকে কোরিলেট করতে হবে। তাহলে গ্রিন হাউস গ্যাস, এটাকে গ্রিন হাউস গ্যাস না বলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে কোন গ্যাস? তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং সিএফসি। তোমরা না এই 3টে গ্যাসেরই উদাহরণ দেওয়ার চেষ্টা করবে গ্রিন হাউস গ্যাসের জন্য, কারণ এই 3টারই আমরা দেখেছি পার্সেন্টেজ হিসেবে এটা হচ্ছে 49% থাকে অবদান আছে, এটা 13%, তোমার এটা হচ্ছে 18%। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি হয় না, হচ্ছে গ্রিন হাউস গ্যাস বললে এই 3টে কথা আগে কিন্তু বলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর পরের কোশ্চেন বলছে ওজোন স্তর থেকে, এটা একটা ড্যাশ পূরণ আছে, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। তাহলে ওজোন স্তর সূর্য থেকে কোন রশ্মিকে আটকে দেয়? আসতে দেয় না পৃথিবীতে, ইউভি রেখে। তাহলে আলট্রা ভায়োলেট রশ্মিকে। শূন্যস্থানে কি হবে? অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রশ্মি। এর পরের প্রশ্ন আছে 2 নম্বরে যেটা পড়েছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? তাহলে গ্লোবাল ওয়ার্মিং কাকে
বলে। আমি যখন পড়িয়েছিলাম তখনও আমি বলেছিলাম, এখনও আমি বলে দিচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে না মনুষ্য সৃষ্ট কারণে এবং পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে, গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকেই বলা হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, এটা হলো 2021 সাল। 22 সালে তো কোভিডের জন্য পরীক্ষা হয়নি। এরপরে আসছি 23 সাল। 2023 সাল। 2023 সালে যে প্রশ্ন পড়েছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে? নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে? দিয়ে অপশন দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড, আর্গন, তারপরে হচ্ছে সিএফসি, আর একটা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, কি বলেছে, কোন গ্যাসটা হচ্ছে তোমার ওজোন স্তরকে ক্ষয় করতে সহায়তা করবে? তাহলে কি হবে এখানে, সিএফসি, ওজোন স্তরকে ক্ষয় করতে সহায়তা করবে। তারপরের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম বলো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে এতক্ষণ উদাহরণ মানে 2 সালে পড়েছে, গ্রিন হাউস গ্যাসের নাম বলো, ডিরেক্ট বলেনি, বলেছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এই রকম 2 গ্যাসের নাম বলো। এখন বলছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে না এই রকম 2 গ্যাসের নাম বলো। তাহলে কি হবে না হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন মনোক্সাইড এই অণুর যে পরমাণুগুলোর কি হয়, ইনফ্রারেড রশ্মিকে শোষণ করতে পারে না। তাহলে এর পরমাণুগুলো, এই অণুর যে পরমাণুগুলো কি হয় না ইনফ্রারেড বা আইআর রশ্মিকে কি করতে পারে না, শোষণ করতে পারে না। আইআর রশ্মিকে শোষণ করতে পারে না। তাই এই N2 এবং অক্সিজেন এবং কার্বন মনোক্সাইড এগুলো হচ্ছে কি হয়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করতে একদমই হেল্প করে না। তাহলে এই গ্যাসগুলো মোদ্দা কথা কি হচ্ছে, গ্রিন হাউস গ্যাস নয়, গ্রিন হাউস গ্যাস নয়, এগুলো হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, তাহলে এটা প্রশ্নটা হয়েছে গ্রিন হাউস গ্যাস নয় কোনটা। আচ্ছা, এর পরের প্রশ্নটা এসছে, কয়লার তাপন মূল্য 30,000 কিলো জুল প্রতি কেজি বলতে কি বোঝো? কয়লার তাপন মূল্য 30,000 কিলো জুল প্রতি কেজি বলতে কি বোঝো? তার মানে আমরা তাপন মূল্য কাকে বলে পড়েছি, যে 1 কেজি বা হচ্ছে মানে একক আয়তন বা একক ভরের কোনো হচ্ছে তোমার জ্বালানিকে দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলি তাপন মূল্য। তাহলে এখানে হচ্ছে 1 কেজি কয়লার যে স্যাম্পেলটা দেওয়া আছে, সেই স্যাম্পেল 1 কেজি কয়লার দহনের ফলে কত 30,000 কিলো জুল তাপ উৎপন্ন হবে। শুধু এইটুকু কথাই লিখতে হবে, 1 কেজি যে ওই যে স্যাম্পেল কয়লার দহনের ফলে 30,000 কিলো জুল তাপ উৎপন্ন হবে। আচ্ছা, স্থিতিশীল, এটার সঙ্গে অথবা প্রশ্ন ছিল, স্থিতিশীল উন্নয়নে ও বৃদ্ধিতে বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? স্থিতিশীল উন্নয়নে বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? তাহলে আমাদেরকে কি করতে হবে, অচিরাচরিত শক্তির বৈশিষ্ট্যগুলোতে যেতে হবে। কারণ বায়ু শক্তি প্রথম নম্বর কথা কি করে না, বায়ু শক্তি পরিবেশ দূষণ করে না, বায়ু শক্তি পরিবেশ দূষণ করে না এবং হচ্ছে নবীকরণযোগ্য। কি করে না, পরিবেশ দূষণ করে না এবং নবীকরণযোগ্য। তাই জন্য কি করা হয় না হচ্ছে তোমার স্থিতিশীল উন্নয়নে বায়ু শক্তিকে ব্যবহার করা যায়। আচ্ছা, ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টো প্রভাব কি? বিশ্ব উষ্ণায়নের ফলে, 2 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলে কি ফল হতে পারে, বিশ্ব উষ্ণায়নের ফলে কি প্রভাব পৃথিবীর উপর পড়তে পারে, সেটা 2টো লিখতে বলেছে। তাহলে 1 নম্বর, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর উষ্ণতা গড়ে কত বৃদ্ধি পাচ্ছিল আমরা পড়েছিলাম 0.05
ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি বছর, কিন্তু আমরা এখন যে হারে তোমার জীবাশ্ম জ্বালানির কনজাম্পশন করছি এবং দূষণের পরিমাণ যা বেড়ে গেছে, 2050 সালের মধ্যে কত হয়ে যাবে টেম্পারেচার, গড়ে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে, মেরু অঞ্চলের সমস্ত বরফ কি হবে, গলে যাবে। মেরু অঞ্চলের সমস্ত বরফ কি হয়ে যাবে, গলে যাবে। ফলে হচ্ছে মানে হচ্ছে সমুদ্রের যে জলতল সেটা বৃদ্ধি পাবে এবং সমুদ্র সংলগ্ন যে সমস্ত তোমার নগর এবং সভ্যতাগুলো আছে সেগুলো সমস্ত জলের তলায় চলে যাবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এর ফলে যে বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটবে, বাস্তুর যে টেম্পারেচারের বা পরিবেশের যে পরিবর্তন হবে, তাতে করে 44% স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি এবং 21% তোমার পক্ষী শ্রেণীর যে সমস্ত তোমার প্রজাতি আছে সেই প্রজাতিগুলো টোটালি কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ফলে ইকোসিস্টেমের উপরে কিন্তু একটা গভীর প্রভাব আসবে। ঠিক আছে, এটা হলো 2023 সালের প্রশ্ন। এরপর 2024 সালটা যদি আমরা দেখি তাহলে দেখব 2024 সালের প্রশ্নতে কি আছে দেখো। বায়োগ্যাসের মূল উপাদান কি, যেটা আমি তোমাদেরকে বারবার বলছিলাম, বায়োগ্যাসের মূল উপাদান কি, কি হবে, মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান কি হবে, মিথেন। 2 নম্বরে আছে ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনাশ ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। ক্লোরিন পরমাণু সঙ্গে ওজোনের বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়া কি, তাহলে কি হবে না হচ্ছে ওজোন গ্যাস ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি হবে, ClO+O2। ঠিক আছে, একটা লিখলেই হবে। এখানে কি হবে, ইউভি রশ্মি। কোন তরঙ্গ দৈর্ঘ্য, কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত ইউভি রশ্মি ব্যবহার করে। একটা লিখতে বলেছে, একটা লিখলেই হবে, নইলে এরপরে তোমরা চেন রিয়াকশন যদি জানো লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা হবে না। 3 নম্বরে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়। যখন পড়াচ্ছিলাম বায়ুস্তর তখন আমি বলেছিলাম এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যায়, মেসোস্ফিয়ার। কি হবে, মেসোস্ফিয়ার। কত হয় টেম্পারেচার, কোনো বইয়ে লেখা থাকে -92 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো বইয়ে লেখা থাকে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটাই সর্বনিম্ন টেম্পারেচার। ঠিক আছে, এরপরে এখান থেকে বায়ুস্তর থেকে এটার সঙ্গে অথবা ছিল যে আন্তর্জাতিক স্পেস স্টেশন কোন স্তরে অবস্থিত। আন্তর্জাতিক স্পেস স্টেশন কোন স্তরে অবস্থিত, কোথায় অবস্থিত হবে, এক্সোস্ফিয়ার। কোথায় আছে, এক্সোস্ফিয়ারে হচ্ছে অবস্থিত। এক্সোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যে হচ্ছে তোমার আমাদের যে স্পেস স্টেশন সেইটা অবস্থিত। এরপরে যেটা পড়াচ্ছিলাম আজকে, ফায়ার আইসের সংকেত কি, কি আছে, ফায়ার আইসের সংকেত কি, এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়। তাহলে ফায়ার আইসের সংকেত কি বলেছিলাম, 4CH423H2, এটা ফায়ার আইসের সংকেত। তাহলে কি করে মিথেন গ্যাস আরোহণ করা হয়, না হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইনজেকশন করার মাধ্যমে। কার্বন ডাই অক্সাইড ইনজেকশনের মাধ্যমে কি করা হয়, মিথেন গ্যাসকে আমরা হচ্ছে পাই। এরপরে আসছি 2025 সাল, মানে এই আগের বছর অবধি। এবছর তো 2026 হলে আবার করব। 2025 সালে কি প্রশ্ন এসেছিল, 1 নম্বরে গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো, দিয়ে অপশান ছিল হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প এবং নাইট্রোজেন। এখন দেখো এই যে অক্সিজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন এই তিনটেই কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, একমাত্র জলীয় বাষ্পের কিছু আছে গ্রিনহাউস প্রপার্টি আছে, গ্রিনহাউস গ্যাস হিসেবে, মানে উষ্ণতা বৃদ্ধিতে কিছুটা প্রভাব থাকে। ঠিক আছে, খুব কম কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে এই চারটের মধ্যে গ্রিনহাউস গ্যাস কোনটা হবে, জলীয় বাষ্প H2O। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় নম্বরে যে মানে 1 নম্বরের যে প্রশ্নগুলো সেখানে ছিল বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটে। যখন আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে দেখো ট্রপোস্ফিয়ার, ইম্পর্টেন্টও বলেছিলাম, ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। কি হবে, ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে হচ্ছে কি হয়, ঝড় বৃষ্টি হয়।
তাহলে কোথায় ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডলে। আচ্ছা, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? আমি পড়ানোর সময় বলেছিলাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডবসন ইউনিট, বাংলাতে ডবসন ইউনিট। ঠিক আছে, ডবসন ইউনিট দিয়ে কি হয়? ওজোন স্তরের ঘনত্ব নির্ণয় করা হয়, ওজোন স্তরের ঘনত্ব নির্ণয় করা হয়। আচ্ছা, 4 নম্বর, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? এটা সবাই আমরা জানি, সিএফসি। কি হচ্ছে? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। কোথা থেকে বের হয়? রেফ্রিজারেটর বা হচ্ছে কি এসি থেকে নির্গত হয়। ঠিক আছে, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, এই দুটো থেকেই সিএফসি নির্গত হয়। আচ্ছা, এরপরে 2 নম্বরের প্রশ্ন এসছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? কারণ আমরা এটা আমরা পড়েছিলাম, যখন আমরা ওজোন স্তর পড়েছিলাম, ওজোন লেয়ার পড়েছিলাম, তখনই আমরা পড়েছিলাম যে ওজোন স্তরে আমাদের যে ওজোন স্তর থাকে, কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন স্তর। কত? ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে থাকে। এখানে যে ওজোন লেয়ার থাকে, সেই ওজোন লেয়ারটা হচ্ছে তোমার সূর্য থেকে আগত যে ক্ষতিকারক ইউভি রে, সেই ইউভি রেটাকে আমাদের কি হচ্ছে? পৃথিবীতে পৌঁছাতে দেয় না, ভূপৃষ্ঠে পৌঁছাতে দেয় না। ফলে কি হয়? পৃথিবীর মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। তাই জন্য এই ওজোন লেয়ারটাকে কি বলা হয়? প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত? বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত? দুটো তো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। গ্রিনহাউস এফেক্টের ফলে কি হচ্ছে? পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই গ্রিনহাউস এফেক্টের জন্য বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাই পৃথিবীর গড় উষ্ণতা উত্তর বৃদ্ধি পাচ্ছে। এর ফলেই কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তার মানে গ্রিনহাউস এফেক্টটা হচ্ছে কারণ, আর বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে কি? তার ফলাফল। তাহলে কি বলবো? গ্রিনহাউস এফেক্টটা হচ্ছে তার কারণ, কার না বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে তার ফলাফল। বিশ্ব উষ্ণায়নটা যে ফলস্বরূপ হচ্ছে, তার কারণটা কি? গ্রিনহাউস এফেক্ট। তাই এটা যদি গ্রিনহাউস এফেক্ট না হতো, বিশ্ব উষ্ণায়ন হতো না। তাহলে এটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আমরা পড়লাম পরিবেশের জন্য ভাবনা, চ্যাপ্টারটা পুরো শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা শুরু করব গ্যাসের প্রকৃতি। হ্যাঁ, গ্যাসটা আমরা শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।